যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে জ্ঞানের দ্বীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দ্বীপ জ্বালায় না। যে জ্ঞানের দ্বীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দ্বীপ জ্বালায় না। যে যাতনা পেলে তোমারে লোভিব, সে যাতনা। এবং নরেন্দ্রনাথ পরিবেশনায় কথা ও বিকশিত করো অন্তর দরহে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ। চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে। নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল। ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী। গ্রহ, তারা, রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই। আজি তাই আমার নিখিল তোমাতে পেয়েছে তার অন্তরের মিল। নও ছবি, নও ছবি, নও শুধু ছবি। না, শুধু ছবি তিনি নন, তিনি আমাদের কাছে পরম সত্য, অতি বাস্তব, অত্যন্ত নিকর্য। ওই যে কথায় বলে না, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। হ্যাঁ, সেই প্রাণের মানুষ বীরেশ্বর বিবেকানন্দকে নিয়ে আমাদের আজকের পরিবেশনা এবং নরেন্দ্রনাথ। পরিচালনা ও সংকলন আমি অমৃতা বসু, আবহে সন্দীপ দে, অভিনয়ে আরব পাল, অঙ্কুশ পাল, চন্দ্রানী ভট্টাচার্য চক্রবর্তী, দিব্যেন্দু নাথ, প্রণয় দত্ত ও আমি অমৃতা বসু। আমাদের কথা ও কবিতার আজকের পরিবেশনায় এবং নরেন্দ্রনাথ। প্রথমেই চলে যাব অনেকটা পিছনে, 150 বছর আগে।
তখনও পর্যন্ত কলকাতা শহর মানুষের ভিড়ে একেবারে ঠাসা হয়ে ওঠেনি। তখনও পর্যন্ত কলকাতায় পল্লী ছিল, পাড়া ছিল, আর পাড়ার লোকদের মধ্যে ছিল চেনা পরিচয়, আত্মীয়তা এবং মেলামেশা। উত্তর কলকাতায় ছিল সিমলা নামে একটি পাড়া। সিমলা পাড়ার নামডাকের বনেদি বাড়ি দত্তদের। অনেকখানি জমি নিয়ে মস্ত বড় দালান বাড়ি। পশ্চিমমুখ ঠাকুর দালান, ঠাকুর দালানের সামনে বড় অঙ্গন, দক্ষিণে দোতলা হল ঘর, উত্তরে বৈঠকখানা, অন্দরমহলে চক মেলানো ঘর, দুদিকে দুটো উঠোন, পেছন দিকে পুকুর। তখনকার দিনে বিজলি বাতি ছিল না। হল ঘরে, বৈঠকখানা ঘরে ও ঠাকুর দালানে ছিল ঝাড় লণ্ঠন, হাঁড়ি লণ্ঠন, আর ভিতরের ঘরে থাকতো তেলের গেলাসের বাতি আর নানা ধরনের পিলসুচের ওপর প্রদীপ। সেকালে বেশিরভাগ মানুষই রাস্তায় চলতো ফিরত পায়ে হেঁটে, বড় লোকেরা চড়তো জুড়ি গাড়িতে আর পালকিতে। একদিন বেলা 10:30-11টা, দত্তবাড়ির বিশ্বনাথ দত্ত হাইকোর্টের অ্যাটর্নি খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছেন কোর্টের দিকে। তারপরে দত্তবাড়িতে হঠাৎ যেন একটা হুলস্থুল পড়ে গেছে। ঝনঝন করে কতকগুলো থালা বাসন ছুঁড়ে ফেলবার শব্দ শোনা গেল। ঘরের ভেতরের বাক্সগুলোর উপর দুপ দাপ বাড়ি মারবার শব্দ শোনা গেল। বিছানা থেকে বালিশ চাদরগুলো ঝুপঝাপ করে মেঝেতে পড়তে লাগলো। যেন বাড়িটার মধ্যে হঠাৎ কোনো একটা খুদে দৈত্যদানব ঢুকে হইচই গোলমালে টের পেলেন পাড়ার বামুন বুড়ি। দত্তবাড়ি গিয়ে তিনি দেখেন, হোমা এ কি কাণ্ড! দত্তগিন্নি ভুবনেশ্বরী তর্জন গর্জন করে শাসাচ্ছেন তার খোকাটিকে। এই সব তুই তুলে আবার গুছিয়ে ঠিকঠাক করে রাখবি, নইলে আমি তোর ঘরের ভূত ছাড়িয়ে দেব। খোকাকে রাখবার ছেদুটি দুদিকে দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে, চাকর বাকর দাঁড়ানো আরো দূরে দূরে। যার প্রতি এই তর্জন গর্জন, তিনি এতক্ষণে ঘরের এক কোণে পা ছড়িয়ে দেওয়ালের দিকে মুখ করে গোঁজ হয়ে বসে আছেন। গোলগাল মুখখানি রাগে লাল টকটকে হয়ে উঠেছে। সে মুখখানিকে এদিক থেকে সেদিক থেকে ঢেকে ফেলেছে মাথার ঝাঁকড়া ঝাঁকড়া কালো চুলগুলো। পুকুরে সত্য ফোটা পদ্মটিকে ঘিরে আছে যেন কুচখানো ঘন শ্যাওলার দল। বামন বুড়ি বললেন, কি রে বউ, হলো কি রে? হবে আবার কি? মতের বিরুদ্ধে কোনো কাজ হলেই তো তিনি চোটে একেবারে অগ্নিসম্মা। দু হাতের কাছে যা পাবেন ছুঁড়ে ছেড়ে একেবারে মুহূর্তে সব তছনছ করে দেবেন। লাল টকটকে মুখখানার দিকে তাকিয়ে রইলেন বুড়ি। আজ দেখি বউ একেবারে খেপিয়ে দিয়েছিস। খেপে আর দেবো কি ঠাউরন? খেপে তো সে দিন রাত্রি আছে। ছেলে কামনা করে কাশি গিয়েছিলুম। কাশীর বীরেশ্বর শিবের কাছে কত মানত করেছিলুম। তা বাবা বীরেশ্বর নিজে না এসে শেষ পর্যন্ত কিনা পাঠিয়ে দিয়েছেন তার সঙ্গের একটা ভূতকে। ষাট ষাট অমন কথা মুখে মানিস নি বউ। ভূত নয় রে, বাবা বীরেশ্বর নিজে চলে এইছেন তোর কোলে। তুই বউ এক কাজ কর দেখি, এক কলসি ঠান্ডা জল আর একটা ঘটি নিয়ে দেখিনি। চল চল ওই সিঁড়িটার কাছে চল। শিশুটি এতক্ষণে সত্যিই যেন একটু শান্ত হয়েছে। বুড়ি হাত ধরে টানতে টানতে বসালো কি সিঁড়িটার উপর। মাও নিয়ে এলেন এক কলসি জল আর একটা ঘটি। ভুবনেশ্বরী শিব শিব বলে শিশুটির মাথায় জল ঢালতে লাগলেন। শিশুটি চোখ দুটি বুঝে একেবারে শান্ত হয়ে বসে রইল। এই শিশুটির নাম নরেন্দ্রনাথ। ছেলেবেলায় সবাই বলতো বীরেশ্বর সিং, তার থেকে তার ডাক নাম হলো বিবেক। বড় হয়ে জগৎ বিখ্যাত হলেন স্বামী বিবেকানন্দ নামে। সিমলার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন 1863 সালের 12ই জানুয়ারি। তার বাবা বিশ্বনাথ দত্ত, মা ভুবনেশ্বরী দেবী।
এই বিলের ছেলেবেলার কর্মকাণ্ড আমাদের সকলেরই জানা। আলনা থেকে সব কাপড়, দেরাজ থেকে সব বাসন কোসন গরিব দুঃখীকে দিয়ে দেওয়া, বাবার বৈঠকখানা ঘরের সব হুঁকোয় টান দিয়ে দেখা জাত কিভাবে যায়, রাজা রাজা খেলতে গিয়ে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলা, বা ধ্যান ধ্যান খেলতে গিয়ে সত্যি ধ্যানস্থ হয়ে পড়া, অথবা সর্পদংশন থেকে রক্ষা পাওয়া। শিশু বিলের এই সমস্ত ঘটনা শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বের আবাল বৃদ্ধ বনিতার মুখে মুখে আজও গল্প হয়ে ঘুরছে। তারই কিছু উদাহরণ আজ আমরা দেখিয়ে দিই। দত্তবাড়ি সিমলাপাড়ার নাম ডাকের বাড়ি। দলে দলে এসে ভিখারি উপস্থিত হয়, ঘুরে বেড়ানো সাধু সন্ন্যাসীও এসে উপস্থিত হন মাঝে মাঝে। সবাই এর মধ্যে চিনে নিয়েছে দত্তবাড়ির এই খোকাটিকে। তারা জেনে নিয়েছে দত্তবাড়ির খোকা গরিব দুঃখী ভিখারি দেখলে আর ফেরায় না, আবার সাধু সন্ন্যাসীর দিকেও বড় ঝোঁক। কোনো ঝিচা করে কথা মানবার ছেলে নয় দত্তবাড়ির এই খোকা বাবুটি। মা ছেলেকে কত বুঝান, কত ধমকান, কোনোটাতেই কোনো ফল হচ্ছে না। একদিন মা দেখতে পেলেন ছেলের কীর্তি, লুকিয়ে লুকিয়ে সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। আর শাস্তি না দিলে নয়, ছেলেকে ধরে ঢুকিয়ে দিলেন দোতলা একটা ঘরের মধ্যে। তাকে ভেতরে একা রেখে বাইরে থেকে শিকল দিয়ে বন্ধ করে রাখলেন। ছেলে যেন আচ্ছা জব্দ, এমনই একটা ভাব দেখালো প্রথমটায়। মা তাতে খুশি হলেন, ভাবলেন একলা ঘরে এমনি করে বন্দি থেকে খানিকটা একটু শিক্ষা হোক। ওহরি, ছেলে কি আর হার মানবার ছেলে! হাতের ইশারায় কি করে সেই দোতলার দিকে নিচের দিকের জানলার কাছে জোটালে একটা মেয়ে ভিখারি জানালা দিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করলে, কাপড় চাই তোমার? কাপড় চাইলে এমনটি কি আর কখনো হয়? ভিখারি মেয়ে দুহাত বাড়িয়ে দিল পিছনের জানালার দিকে। শিশু বিলে জানালা দিয়ে ফেলে দিল মায়ের একখানা নতুন শাড়ি। ভিখারি তো শাড়ি পেয়েই দৌড়। তার কাছে খবর পেয়ে জানালার কাছে চুপি চুপি জমলো এসে অনেক ভিখারি। আলনার কাপড় সব বেরিয়ে যেতে লাগলো। সব ব্যাপারখানা পড়বিত পর পড়লো একেবারে ঘরের বুড়ি ঝির চোখে। সে চিৎকার দিয়ে গিন্নিমাকে বলল, মা, শিগগির দুয়ার খুলে দাদু বাবুকে বের করে আনো, দেখো বে পেছনে জানলা দিয়ে কি সর্বনাশটা করছে। মা উপরের ঘরে গিয়ে ঘর খুলে দেখেন ততক্ষণে কাপড়ের আলনা প্রায় ফাঁকা। মা মাথায় হাত দিয়ে বসে বললেন, কি সব বলেছে ছেলে রে তুই! হ্যাঁ, এমন করতে থাকলে আমরা যে দুদিনে ফতুর হয়ে যাবো রে। ওদের যে একেবারে কিছু নেই মা, ওরা যে বড় দুঃখী। হ্যাঁ, এ আবার কেমন তোর ছেলে এসে জন্মালো। একদিন তো বিলে হুড়োহুড়ি করে দৌড়চ্ছে ঠাকুর দালানের রোয়াকের উপরে। ব্যাস, পড়বি তো পর একেবারে নিচে কতগুলো খোলামকুচির উপরে। গেল কপালটা ফুটে, দরদর করে রক্ত বেরোলো অনেকটা। কপালে একটা দাগ পড়ে রইল চিরকালের জন্য, বীরেশ্বরের রাজটিকা। ছেলেবেলা থেকেই বিলের ভালো লাগতো নানা রকম পশু পাখি পুষতে। ভালোই হলো, দুরন্ত ছেলেকে পোষ মানাবার জন্য বিশ্বনাথ বাড়ির ভিতরেই কিনে দিলেন অনেক রকম পশু পাখি। একটা বানর এলো, আর একটা ছাগল, আর এলো কতকগুলো বিলাতি ইঁদুর। পাখির মধ্যে এলো একটা ময়ূর, এলো কাকাতুয়া, এলো ঝুঁটি বাঁধা বকবকুম ডাক পায়রার দল। বাড়িতে একটা গরুও ছিল। কিন্তু অল্প দিনের মধ্যে এসব জীবজন্তু ছেড়ে বিলের চোখ পড়ল গিয়ে আস্তাবলের ঘোড়া দুটোর দিকে। বিশ্বনাথ দত্ত ঘোড়ার গাড়িতে করে কোর্টে যেতেন। বাড়িতেই ছিল ঘোড়ার আস্তাবল। বিলের পরম বিস্ময় লাগতো এই ঘোড়ার গাড়িগুলোকে দেখে। গাড়ির ঘর ঘর শব্দ একবার কানে গেলে
বিলেকে আর ঘরে রাখবার উপায় ছিল না। মরি বাঁচি করে দে ছুট। সবচেয়ে ভাগ্যবান এবং প্রতাপশালী মনে হতো ওই গাড়ির কোচওয়ানকে। মাথায় পাগড়ি বেঁধে লোকটা গাড়িটার ওপর কেমন ভারিক্কি চালে বসে থাকে, এক হাতে লাগাম এক হাতে চাবুক। হেই করে বাঁ হাতে লাগামটা নাড়িয়ে দিলেই ছুটলো ঘোড়া দুটো, আর ভালো করে না ছুটলো তো সবাং করে লাগিয়ে দাও এক ঘা চাবুক, তারপরেই সব হেই হেই হট যাও। চললো ঘোড়া, ঘুরলো চাকা, ছুটলো গাড়ি, ঘর 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 ঘর। একদিন গাড়িতে বসে বাবা মায়ের সঙ্গে বেড়াতে বেরিয়েছে বিলে। বাবা জিজ্ঞাসা করলেন, বিলে তুই বড় হয়ে কি হবি বল দেখি? বিলের আর কিছুই ভাবতে হলো না, চট করে জবাব দিল, গাড়ির কোচওয়ান। পাঁচ ছ বছর বয়স তখন বিলের। বেশ হৃষ্টপুষ্ট চেহারা, গায়ের উজ্জ্বল রং, উঁচু নাক, চওড়া কপাল, ডাগর দুটি চোখ, মাথা ভরা কোপড়ানো চুল। এর মধ্যে বাড়ির এবং পাড়ার ছেলেদের ভিতরে বেশ সর্দার হয়ে উঠেছে বিলে। একদিন বিলে সব ছেলেদের ডেকে বলল, আয় আজ রাজা রাজা খেলবো। খেলায় রাজা হবে বিলে, এ তো আর কাউকে বলে দিতে হয় না। খেলতে খেলতে রাজা বিলে বলে, মন্ত্রী মশাই, আমার রাজ্যের সংবাদ কি? সংবাদ ভালো মহারাজ, প্রজারা সব সুখে আছে তো? হ্যাঁ মহারাজ। নিচের সিঁড়ি থেকে একজন প্রজা করুণ সুরে বলে উঠল, আজ্ঞে না মহারাজ, সব প্রজারা সুখী নেই। কেন? একটা দস্যু বড় উৎপাত করছে। কোথায় সেই দস্যু? সেনাপতি, ধরে নিয়ে এসো তো সেই দস্যুকে। সঙ্গে সঙ্গে বাখারির তলোয়ারটা হাতে করে নিচের সিঁড়িগুলোর দিকে লাফিয়ে পড়ল সেনাপতি। হাতের কাছে যে ছেলেটাকে পেল তার ঘাট ধরেই ঠেলতে ঠেলতে উপস্থিত করলো রাজার কাছে একেবারে উপরের সিঁড়িতে। রাজা আদেশ দিলেন, শৈলন, এই দস্যুর মাথা কেটে ফেলো। আর একদিন খেলার উৎসাহে হাঁটতে হাঁটতে সেদিন সবাই পাড়া থেকে অনেক দূরে এসে পড়েছে। খানিকটা খোলা মাঠ, তার ভেতরে পুরনো প্রকাণ্ড একটা বট গাছ। তার তলায় ছেলেদের নিয়ে গিয়ে বিলে বলল, আয় আজ অন্য রকমের একটা নতুন খেলা খেলবো। অধীর আগ্রহে ছেলেরা চেঁচিয়ে উঠল। কি কি? আজ সাধু সন্ন্যাসী খেলবো। বিস্মিত হয়ে ছেলেরা ভাবে, এমন খেলার কথা তো শুনিনি কোনোদিন। অল্প বয়সে কত অদ্ভুত খেয়াল আসতো বিলের মাথায়। তখন তার বাবা বিশ্বনাথ দত্তের বৈঠকখানায় আসতেন নানা রকমের মক্কেল। তাদের মধ্যে একজন ছিলেন বুড়ো মুসলমান। এই বুড়ো মানুষটি বিলেকে বড় ভালোবাসতেন। বিলেরও লোকটিকে বড় পছন্দ ছিল। তার কারণও ছিল, লোকটির বাড়ি ছিল আফগানিস্তানের দিকে। সেখান থেকে তারা ভীষণ পাহাড়ি বনে উটের পিঠে বা ঘোড়ার পিঠে কি করে আসেন ভারতবর্ষে ব্যবসা করতে, তারই নিত্য নতুন গল্প করতেন লোকটি বালক বিলের কাছে। বিলে বসে বসে শুনত আর ভাবতে বসে সেই সব দূর দূর দেশ আর দুর্গম পাহাড়ি পথের কথা। লোকটি মাঝে মাঝে বিলের জন্য মিষ্টি নিয়ে আসতেন। খুশি হয়ে অন্য সব মক্কেলের সামনে তার হাত থেকে খাবার নিয়ে বিলে খেতে থাকতো। মুসলমানদের হাত থেকে হিন্দুর ছেলে খাবার নিয়ে খাচ্ছে, অনেকের জিনিসটা ঠিক ভালো লাগতো না। মুসলমান মক্কেল চলে গেলে অনেকেই অনেকদিন বিলেকে বলেছে, অমন করো না খোকা, ওতে জাত যায়। জাত যায়? সেটা আবার কি? মানুষের জাতটা আবার যায় কি করে? তারপর বিলে একদিন লক্ষ্য করলো বাবার বৈঠকখানার ঘরে টাঙানো রয়েছে অনেক রকমের হুঁকো। মুসলমানের হুঁকো, কায়েতের হুঁকো, বামনের হুঁকো। বিলে লক্ষ্য করেছে কেউ অন্য কারোর হুঁকোয় তামাকটি পর্যন্ত খাবেন না, তাতেও নাকি জাত যায়। বিলে আবার ভাবে, মানুষের জাতটা আবার চলে যায় কি করে?
একদিন তো নিজে একটু না দেখলে নয়। একদিন আর কেউ যখন ঘরে নেই তখন বিলে বাবার বৈঠকখানার ঘরে ঢুকে পড়ল। ঢুকেই সে ওই ঘরে সারি সারি যে কটা হুঁকো ছিল সব কটাতেই একবার করে মুখ দিয়ে ভুড়ুক করে টান মারল। এমন সময় পিতা বিশ্বনাথ দত্ত ঢুকে পড়েছেন সেই ঘরে। এ কি বিলে, এটা কি হচ্ছে? মানুষের চারটা চলে যায় কি করে সেইটা একবার দেখছিলুম বাবা। বটে রে। বয়স বিলের এখন 6 বছরের মতো। আর তো লেখাপড়ায় না শিখিয়ে ছেলেকে ঘরে বসিয়ে রাখা চলে না। শুভদিন শুভক্ষণ দেখে পিতা বিশ্বনাথ দত্ত ছেলেকে ভর্তি করে দিয়ে এলেন পাড়ার পাঠশালায়। পাঠশালায় বিলের নাম চালু হয়ে গেল নরেন্দ্রনাথ। পাঠশালায় নানা রকমের ছেলে, তাদের সঙ্গে কিছুদিন থাকার ফলে দেখা গেল নরেন 2-4টে বেশ খারাপ কথা শিখেছে। জিনিসটি ভালো লাগলো না মা বাবার। বাবাটিকে বললেন, তোকে আর পাঠশালায় যেতে হবে না, গুরুমশাই রেখে দেবো বাড়িতে। তাই করা হলো। গুরুমশাই এলেন বাড়িতে। পড়ার স্থান নির্দিষ্ট হলো ঠাকুর দালানে। বাড়ির কটা ছেলে আছে, দেখতে দেখতে পাড়ার কয়েকটি ছেলেও জুটে গেল। বাড়ির ঠাকুর দালানেই গুরুমশায়ের পাঠশালা জমে উঠল। কিন্তু নরেনকে নিয়ে গুরুমশাই পড়লেন উল্টো বিপদে। ছেলেটা যেন চোখে মুখে কথা কয় এবং চট করে কি করে সব শিখে ফেলে। প্রথম যখন ফলা দিয়ে যুক্তাক্ষরের বানান লিখতে শেখালেন গুরুমশাই, তখন ভাবলেন অন্তত 3 মাস লেগে যাবে নরেনের এই যুক্তাক্ষর শিখতে। ও মা, সকলকে তাক লাগিয়ে দিয়ে নরেন সব জিনিসটা শিখে ফেলল মাত্র 3 দিনে। গুরুমশাই এবার বিদ্যাসাগরের বোধোদয় প্রথম ভাগ দ্বিতীয় ভাগ এনে পড়া দেন। নরেন একদিন গোটা বইখানা মুখস্থ করে এনে গুরুমশাইয়ের কাছে গড়গড় করে বলে যায়। অবাক হয়ে যান গুরুমশাই, আর ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে অন্য সব ছেলেগুলো। 1871 সাল। নরেন এখন 8 বছরের কিশোর। এইবারে পাঠশালা থেকে স্কুলে পড়ার পালা। বিশ্বনাথ দত্ত ভর্তি করে দিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্কুলে, নাম মেট্রোপলিটন ইনস্টিটিউশন। স্কুলে ঢুকে নরেনের সর্দারিগিরি আরও বেড়ে যাচ্ছে। মাস্টারমশাই ক্লাসে পড়াচ্ছেন, নরেন পিছনের দিকে বসে কয়েকটি ছেলে নিয়ে গল্পে মত্ত। একদিন নরেন পিছনের ছেলেদের নিয়ে বেশ গল্প জমিয়েছে। মাস্টারমশাই হঠাৎ পড়া থামিয়ে কটমট করে ছেলেগুলোর দিকে তাকিয়ে বললেন, কে পড়াচ্ছিলাম বলো তো? একেবারে মাথায় বাড়ি, সব কেঁচোর মতো কুঁচকে বসে আছে। মাস্টারমশাই টেবিলের উপরে ভারী কি ওজনের একটা চাপড় মেরে বললেন, সব কটা বেঞ্চির ওপর দাঁড়া। পিছনে বসে বড্ড আড্ডা জমানো হচ্ছে না? ছেলে কটি বেঞ্চির উপর উঠে দাঁড়ালো। মাস্টারমশাই ভুরু কুঁচকে নরেনের দিকে তাকিয়ে বললেন, বলো তো দেখি কি পড়াচ্ছিলাম। জিজ্ঞাসা করতে দেরি আছে তো উত্তর দিতে দেরি নেই। মাস্টারমশাই যে কথাটা দিয়ে আরম্ভ করে যে কথাটার মাঝখানে এসে থেমে গেছেন, নরেন সেই কথাটা আরম্ভ করে শেষ কথাটার মাঝখান পর্যন্ত গড়গড় করে বলে গেল। মাস্টারমশাই থ হয়ে তাকিয়েছেন নরেনের মুখের দিকে। থাক থাক, তোমাকে আর দাঁড়াতে হবে না। তা কি করে হয়? ক্লাসে কথা আমি তো বুঝুম সবচেয়ে বেশি। ছেলেবেলা থেকে নরেনের শরীরে মনে ছিল না কোনো ভয়, মানুষকেও না, ভূত পেতনি ব্রহ্মদত্তিকেও না। পাড়াতেই বাস রামরতন বসু। তার বাড়ির এক কোণে ছিল মস্ত বড় একটা চাঁপা ফুল গাছ, তার গোড়ার দিকে ছিল বেশ বড় 2-1টা ডাল। পাড়ার ছেলেদের একটা আড্ডার জায়গা হয়ে উঠলো এই চাঁপাতলা। এখানেও গেছো সর্দার নরেন। তারা সব চাঁপা ফুল তুলতেই আসে না, তারা গাছের শক্ত মোটা ডালে দোল খায় আর সেখান থেকে ডিগবাজি খেয়ে পড়ে মাটিতে। বুড়ো রামরতন বাবুর এ হয়েছে এক অশান্তি। ছেলেগুলো সময়ে অসময়ে এসে
হইচই করে যেমন যন্ত্রণা করে, তার চেয়েও বেশি হলো তার দুশ্চিন্তা কখন কোনটা পড়ে গিয়ে হাত পা ভাঙে। তিনি বকুনি দিয়ে দেখেছেন, ধমক দিয়ে দেখেছেন, তাড়া করেও দেখেছেন, স্থায়ী ফল কিছুতেই হচ্ছে না। একদিন রামরতন বাবুর মাথায় এক বুদ্ধি এলো। শান্তভাবে ছেলেদের কাছে গিয়ে বললেন, তোরা গল্প শুনবি? গল্প আবার কোন ছেলে শুনতে না ভালোবাসে? সবাই বলল শুনবো শুনবো। চাপাতলাতেই বসলেন রামরতন বাবু ছেলেদের নিয়ে, জমিয়ে গল্প বলতে লাগলেন। বললেন ওই চাঁপা গাছটারই গল্প। অনেক দিনের পুরনো এই চাঁপা গাছ। তারাও তাদের ছেলেবেলায় আসতেন এই চাঁপা গাছের ফুল পাততে, কিন্তু একদিন এখানে দেখলেন এক কাণ্ড। তারপর থেকে আর আসতেন না। ছেলেদের মধ্যে কেউ কেউ শুকনো গলায় বলে উঠল, কি দেখলেন? না না, সেসব শুনলে তোরা ভয় পাবি। বলুন না একবার। দেখলাম এই গাছটার ডালে একটা ব্রহ্মদত্তী। কিরকম তার চেহারা? সে ভয়ানক চেহারা। নিশুতি রাতে একখানা সাদা চাদর মুড়ি দিয়ে ঘুরে বেড়ায়, আর যারা এই গাছটাতে চড়ে তাদের ঘাড় মটকে দেয়। গল্প শুনে কেউ আর মুখে কোনো শব্দ না করে যে যার বাড়ি চলে যায়। 2-4 দিন চাপাতলায় ছেলেদের আর পাত্তা পাওয়া গেল না। বুড়ো রামরতন বাবু মনে মনে ভাবলেন, যাক, ওষুধে কাজ দিয়েছে। একদিন বিকেল বেলায় পাড়ার ছেলেরা নরেনকে খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে সন্ধ্যার দিকে নরেনকে পেল গিয়ে সেই চাপা গাছে। নরেন একা একা বসে আছে সেই চাপা গাছটার নুয়ে পড়া ডালটায়। দূর থেকে ছেলেরা জিজ্ঞাসা করলো, কে রে, নরেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কি করছিস ওখানে? দোল খাচ্ছি। ছেলেরা দূরেই থমকে দাঁড়িয়ে রইল। নরেন একটা লাফ দিয়ে নিচে এসে বলল, গাধাগুলো ব্রহ্মদত্তীর নাম শুনে একেবারে ভরকে গেছে। আমি তো এই 3 দিন এলাম এখানে একা একা। ব্রহ্মদত্তী আবার কি করেছে রে? যত আজগুবি কালগাপ্পে বিশ্বাস করিস আর ভয় কুতকুত করিস। ফুক ফুক, নিজের চোখে না দেখে বিশ্বাস করবি নে, এই বলে রাখলু। করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না, ভাই মরব না, আমি ভয় করব না, ভয় করব না। তরুণ কিশোর আস্তে আস্তে নবীন যুবক হয়ে ওঠে। দেহ ও মনে দেখা দেয় নতুন পরিবর্তন। বেশ লম্বা শক্ত বাঁধনের শরীর, ঘন কালো কোকড়ানো চুলের সামনে প্রশস্ত কপাল, উঁচু নাক, টানা টানা দুটি চোখ, চোখে মুখে প্রতিভার দীপ্তি। দল বাঁধতে পটু নরেন ছেলেবেলা থেকেই। ছেলেদের নিয়ে হইচই, হাসি ঠাট্টা, আমোদ প্রমোদ সবই চলতো প্রচুর পরিমাণে। কিন্তু নরেন সহ্য করতে পারতো না কোথাও এতটুকু কুরুচি, এতটুকু ইতরামি। চমৎকার গান করতে পারতো নরেন ছেলেবেলা থেকেই। যেমন মধুর তেমন জোরালো ছিল তার কণ্ঠ। কিন্তু ইতর ভঙ্গিতে কেউ গান ধরলে আস্ত খেপে যেত নরেন। শুধু চেঁচালেই তো আর গান হয় না। গান গাইতে হলে একটু মন লাগে, ভাব লাগে। 14-15 বছর বয়স তখন নরেনের। বাবা বিশ্বনাথ দত্ত কলকাতা ছেড়ে কাজে চলে গেলেন মধ্যপ্রদেশের রায়পুরে। নরেনরা কিছুদিন রইল কলকাতাতেই। তারপর বিশ্বনাথ চিঠি লিখলেন সকলকে রায়পুরে চলে যেতে। কিন্তু কে নিয়ে যাবে? নরেন বাবাকে চিঠি লিখে দিল, কিছু ভাবতে হবে না, আমি সব ব্যবস্থা করে নিয়ে আসছি। কলকাতা থেকে মধ্যপ্রদেশের রায়পুর দীর্ঘ পথ। সব পথে তখনও রেলগাড়ি হয়নি। অনেকখানি পথ যেতে হবে গরুর গাড়িতে, প্রায় 1 পক্ষ কাল ধরে। মাকে আর ভাই বোনদের ডেকে নরেন বলল, মা ভই, কোনো ভয় নেই। 14-15 বছরের ছেলের নির্ভীক কথা শুনে তার উন্নত দেহ আর ঝকঝকে চোখ মুখের দিকে তাকিয়ে
ভরসা পান মা ভুবনেশ্বরী। মালপত্র বেঁধে নরেনের সঙ্গে তিনি রওনা হলেন রায়পুর অভিমুখে। কলকাতা ছেড়ে এমন পাহাড়ি বনপথে নরেনই প্রথম এসেছে। ভয় নেই কিছু তার মনে, যেদিকে তাকায় সবই কেমন নতুন, সবই কেমন আশ্চর্য। বিস্ময়ে তার মনটা ভরে যায় আর ভাবে কত বড় এই জগৎটা, কত বিচিত্র, আগে তো কিছুই দেখিনি। মা আর ভাই বোনদের নিয়ে পাহাড়ি বনপথ দিয়ে পথ চলে নরেন। মনে জাগে কত নতুন কথা, আগে এমন করে জাগতো না। কালো কালো পাহাড়, গভীর বন, মাথার উপরে কত বড় নীল আকাশ, সব কিছুর ছোঁয়া লাগে নরেনের মনে। আর জাগে একটি কথা, কি কে রয়েছে এই সব কিছুর পেছনে? তারা পৌঁছল এসে রায়পুর। এখানে কোনো স্কুল নেই, অন্য কোনো সঙ্গী সাথীও নেই। নরেনের গড়ে উঠতে লাগলো পড়াশুনোর একটা নতুন অভ্যাস। নরেন পড়ে, নিজে নিজেই পড়ে। ছাত্র অবস্থা থেকে নরেনের কথা বলবার অদ্ভুত ক্ষমতা। যেমন পারত সব কথা গুছিয়ে বলতে, তেমনই পারত সব কথা সুন্দর করে বলতে। এই মেট্রোপলিটন স্কুলে পড়বার সময় একবার এলো বার্ষিক পুরস্কার বিতরণের দিন। এবার আবার তার সঙ্গে জুটে গেল আরো একটা ঘটনা। স্কুলে একজন শিক্ষক বিদায় নিচ্ছেন, তাকেও দিতে হবে বিদায় অভিনন্দন। খুব বড় করে সভার ব্যবস্থা হলো। এবার সভাপতি হবেন স্বয়ং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দেশ ও বরেণ্য নেতা হিসেবে যার নাম একদিন সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। সভা আরম্ভ হয়ে গেল। ছেলেদের ভিতর থেকে একজন কাউকে তো কিছু বলতে হবে। সভাপতি মহাশয় আদেশ করলেন ছেলেদের ভিতর থেকে কাউকে কিছু বলতে। উঠে দাঁড়ালো নরেন। শুধু দাঁড়ালো নয়, ইংরেজিতেই বলতে আরম্ভ করে দিল। শিক্ষক মহাশয় যে ভালো পড়াতে পারতেন, তিনি যে ছেলেদের সত্যিই স্নেহ করতেন, তিনি চলে যাবেন বলে যে ছেলেদের মনে সত্যিই দুঃখ হয়েছে। নরেন সব কথা ইংরেজিতে গুছিয়ে বলে যাচ্ছে। গলা শুকিয়েও যাচ্ছে না, কাঁপছেও না। ছাত্র ও শিক্ষক সবাই নরেনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। একটুও না থেমে প্রায় আধ ঘন্টা তক বলল নরেন। নরেন তখন 16 বছরের ছাত্র। বক্তৃতা শেষ করে নরেন বসে পড়লে স্বয়ং সভাপতি উঠে বললেন, সাবাস ছেলে, এইটুকুন ছেলের মুখে এমন বক্তৃতা আগে শুনিনি। প্রবেশিকা পাশের পরে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলো নরেন। 1 বছর পরে গিয়ে আবার ভর্তি হলো জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে, এখন যার নাম স্কটিশ চার্চ কলেজ। বয়সের সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে উঠতে লাগলো নরেন। চেহারাও গড়ে উঠতে লাগলো এমন চমৎকারভাবে যে হাজার ছেলের মধ্যেও দূর থেকে চোখে পড়ে। হ্যাঁ, একটা ছেলের মতো ছেলে বটে। বয়সের সঙ্গে সঙ্গে পড়ার দিকেও ঝোঁক বাড়তে লাগলো। ইংরেজি বাংলা দুদিকেই বেছে বেছে নরেন পড়ে ইতিহাসের বই, দর্শনের বই, তর্কের বই। এখন মনে জাগে অনেক প্রশ্ন, অনেক তর্ক। কাকে সব জিজ্ঞাসা করে? ধর্ম সম্বন্ধেও মনে জাগে কত প্রশ্ন। কে দেবে তার সেই সব প্রশ্নের উত্তর? তখনকার দিনের ব্রাহ্ম সমাজ নরেনের ভালো লাগতো। ভালো লাগতো তাদের আলাপ আলোচনা, সবাই মিলে একসঙ্গে গান করা, একসঙ্গে উপাসনা করা। সাধারণ ব্রাহ্ম সমাজের সভ্য হয়ে গেল নরেন। কিন্তু মনে জাগে যে এখনো অনেক প্রশ্ন,
তার জবাব কে দেবে? সঙ্গীত বাজে ধনির রে, ধনির রে। ব্রাহ্ম সমাজের নেতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, সবাই তাকে শ্রদ্ধা করেন। তখন তিনি বোটে করে গঙ্গায় বাস করতেন। সেই বোটে তার কাছে গিয়ে একদিন উপস্থিত হলো নরেন। গিয়ে ফস করে মুখের উপর প্রশ্ন করে বসলো। আপনি কি ভগবানকে দেখেছেন? প্রশ্ন শুনে খুশি হলেন দেবেন্দ্রনাথ। তোমার হবে হে, তোমাকে দেখেই বুঝতে পারছি। মনটাকে শান্ত করতে শেখো, ধ্যান করো, দেখবে নিজেই সব জানতে পারবে। মনটা খুশি হয় না নরেনের। মনকে শান্ত করবে কি করে? মনে যে দিন রাত নানা প্রশ্ন জেগে মনটাকে একেবারে তোলপাড় করছে। একদিন কলেজে ক্লাস করছে নরেন। ইংরেজির অধ্যাপক আসেননি, প্রিন্সিপাল হেস্টি সাহেব নিজেই এলেন পড়াতে। তিনি ইংরেজ কবি ওয়ার্ডসওয়ার্থের একটি কবিতা পড়াচ্ছিলেন। বললেন, প্রকৃতির কোনো একটা সুন্দর জিনিস দেখে কবি ওয়ার্ডসওয়ার্থ এত মুগ্ধ হয়ে যেতেন যে তার মনটা আস্তে আস্তে শান্ত হয়ে সমাধিস্থ হয়ে যেত। ছেলেরা জিজ্ঞাসা করলো, সমাধি কি স্যার? হেস্টি সাহেব বললেন, মনটা যখন কোনো সুন্দর এবং ভালো একটা জিনিসের দিকে যায়, আস্তে আস্তে মনটা তখন একেবারে তাতে ডুবে যায়। যেমন আকাশে মেঘের ওপর ভারী সুন্দর একটা রঙের খেলা দেখে মনটা একেবারেই তাতে ডুবে যায়। তখন আর মনে অন্য কোনো ভাবনা চিন্তা কিচ্ছু থাকে না। একেই বলে সমাধি। এমন সমাধি আপনি দেখেছেন কারো? আজকাল এমন ভাবে ভোলা মানুষ বড় কম দেখা যায়। এদেশে এসে আমি মাত্র এরকম একজন মানুষই দেখেছি। কে? কে কে সেই? কে তিনি? তিনি দক্ষিণেশ্বরের একজন পুরোহিত ব্রাহ্মণ। নাম তার রামকৃষ্ণ পরমহংস। তাকে দেখেছি। ভগবানকে তিনি এমন ভালোবাসেন যে তার কথা বলতে বলতে বা শুনতে শুনতে একেবারে তার মধ্যে ডুবে যান। তখন তার আর বাইরের কোনো জ্ঞান থাকে না। জীবনে নরেন এই প্রথম শোনে দক্ষিণেশ্বরের পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর রামকৃষ্ণের কথা। ভগবানকে ভালোবাসে, তার কথায় সমাধি হয়, সে আবার কেমন? একবার দেখতে পেলে তো মন্দ হয় না। সুযোগও আবার জুটে গেল একদিন আশ্চর্যভাবে। নরেন্দ্রের ওই সিমলাপাড়াতেই বাড়ি ছিল সুরেন্দ্রনাথ মিত্রের। তিনি দক্ষিণেশ্বরে গিয়ে অনেকবার দেখেছেন সেই দক্ষিণেশ্বরের কালী মন্দিরের পুরোহিত ঠাকুর রামকৃষ্ণকে। দেখে বড় ভালো লেগে গেছে। একদিন আদর করে ঠাকুর রামকৃষ্ণকে নিয়ে এলেন সিমলায় নিজের বাড়িতে। ঠাকুর গান বড় ভালোবাসেন। তিনি সুরেন্দ্রনাথকে বললেন, রে, তোরা তোরা আদর করে নিয়ে এলি, আমার একটু একটু গান শোনাবি নি? গান কে করবে? গাইয়ে যে উপস্থিত নেই কেউ। সুরেন্দ্রনাথের হঠাৎ মনে পড়ে যায় পাড়ায় বিশ্বনাথ দত্তের ছেলে নরেনের কথা। এমনিতেই বেশ সুকণ্ঠ, তারপরে আবার ওস্তাদের কাছে গান শিখছে। সুরেন্দ্রনাথ ছুটে গেলেন বিশ্বনাথ দত্তের বাড়িতে। নরেন তখন FA পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে। ঠাকুর রামকৃষ্ণের নাম শুনতেই প্রিন্সিপাল হেস্টির কথা মনে পড়ে গেল নরেনের। তাই তো, লোকটি যখন পাড়ায় এসেই গেছেন তখন তো একবার দেখতে হয়। সুরেন্দ্রনাথের বাড়ি গিয়ে ঠাকুর রামকৃষ্ণকে গান শোনালো নরেন। গান শোনার পরে ঠাকুর বারবার কেবল তাকাচ্ছেন নরেনের দিকে। ফিসফিস করে পাশের লোকেদের জিজ্ঞাসা করলেন, ওরে ওরে, ছোকরাটি কে হে? ঠাকুর রামকৃষ্ণ খুঁটিয়ে খুঁটিয়ে নরেনের কথা জেনে নেন। তারপরে আবার তাকান নরেনের মুখের দিকে, সেই টানা টানা দীপ্তি ভরা চোখ দুটোর দিকে। যেন মনে হয় কত চেনা, কত আপন। ছেলে মানুষের মতো নরেনের কাছে এগিয়ে এসে ঠাকুর বলেন, তুমি 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 একদিন আমার দক্ষিণেশ্বরে যাবে, হ্যাঁ? ওখানে ওখানে আমার মায়ের মন্দির রয়েছে গো। নরেন মাথা নেড়ে জানায় যাবে। সুরেন্দ্রনাথ মিত্রের সঙ্গে ঘোড়ার গাড়িতে চড়ে সত্যি একদিন দক্ষিণেশ্বরে চলল নরেন। সঙ্গে আরো 2-3টি ছেলে। ঠাকুর বসে আছেন তার বসবার ঘর পাতা তারই উপরে।
পশ্চিমের দুয়ার দিয়ে ঘরে ঢুকল নরেন, বসল গিয়ে মাদুরে। ঠাকুর আবার তাকিয়ে রইলেন নরেনের দিকে, ঠিক আগের দিনের মতো। তারপর নরেনকে বললেন, হ্যাঁ, ভালো ভালো বাংলা গান জানো? বেশি নয়, দু একটা। গাও না, গাও না, গাও না তারই একটা। নরেন গলা খুলে মন খুলে গান ধরল। মনো চলো নিজ নিকেতনে, মনো চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে, সংসার বিদেশে বিদেশীর বেশে ভ্রম কেন অকারণে। গলায় সে কি সুর, সুরের সঙ্গে কি আশ্চর্যভাবে মনকে মিশিয়ে দেওয়া। গান শুনে শুনে বাইরের সব কথা ভুলে যান ঠাকুর, চুপ করে সমাধিস্থ হয়ে থাকেন। সালের প্রথম দিন। নরেনের বয়স তখন বছর 21। নরেন বিয়ে পরীক্ষা দিয়েছে, ফল তখনও বেরোয়নি। নরেনের এক বন্ধুর বাড়ি বরানগরে। সেদিন রাত্রে বন্ধুর বাড়িতে গিয়ে নরেন গান করেছে, খেয়েছে, তারপর ঘুমিয়ে রয়েছে। রাত যখন 2টো হবে তখন বন্ধুর বাড়ির দরজায় খটখট শব্দ। দরজা খুলে সবাই বাইরে বেরোলো, নরেনও বেরোলো। নরেন দেখে এ কি, তার পাড়ার বন্ধু হেমালি যে। কিরে হেমালি, এত রাত্রিরে তুই কোত্থেকে? হেমালি মাথা নিচু করে ভারী গলায় বলে, তোমার বাড়ি থেকে। বাড়ি থেকে? এত রাত্রে কেন বল দেখিনি? তোমার বাবা নেই। বাবা নেই? রাত 10টায় মারা গেছেন। কি হয়েছিল তার? হঠাৎ হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে গেল। নরেন আর কথা বলল না। অন্ধকারে দুপুর রাত্রে হেমালির সঙ্গে বাড়ি চলে গেল। এসে দেখে বিছানায় শুয়ে যেন ঘুমিয়ে রয়েছেন পিতা বিশ্বনাথ দত্ত। কিছুদিন থেকেই বেশি খেটে খেটে তার শরীরটা একেবারে ভেঙে পড়েছিল। পরের দিন মনে হলো সমস্ত সংসারটা তার ঘাড়ে চেপে বসেছে, ঠিক যেন কালো ভারী একটা পাহাড়ের মতো। পিতা টাকা পয়সা কিছুই রেখে যেতে পারেননি, বরঞ্চ দেনা রেখে গেছেন অনেক। জ্ঞাতিগণ ও আত্মীয় স্বজন যারা বিশ্বনাথকে আশ্রয় করে বেশ 2 পয়সা করে নিয়েছেন, তারা এ সময় দূরে সরে দাঁড়ালেন। বরং নরেনকে অসহায় পেয়ে নানাভাবে তার পিছনে লাগবার চেষ্টায় আছেন। বসত বাড়িটুকু ছলচাতুরি করে কেড়ে নেবার চেষ্টা করছেন। এদিকে মা আর ছোট ছোট ভাই বোনগুলো, তাদের খাইয়ে পরিয়ে রাখার ভারও তো নরেনের উপরেই। মাথায় হাত দিয়ে বসে ঝিমোবার ছেলে তো নয় নরেন। বেরিয়ে পড়লো চাকরির খোঁজে, কিন্তু অত অল্প বয়সের ছেলে কে দেবে চাকরি? যত দিন যায় তত বেড়ে যাচ্ছে দারিদ্র্য, বেড়ে যাচ্ছে সংসারের দুঃখ কষ্ট। এখন যে আর দুবেলা দুটি খাবারই চলছে না। সারাদিন খালি পায়ে খালি মাথায় প্রখর রোদ্রে ঘুরে বেরিয়েছে নরেন। চাকরির খোঁজে দিশেহারা নরেন্দ্রনাথ দুমুঠো অন্যের সংস্থানের জন্য হন্যে হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনাহারে অর্থাহারে ঘুরে বেড়ানো নরেন্দ্রনাথ তখনও জানে না তার সন্ধান আসলে অন্য কোথাও, অন্য কোনোখানে। এই পার্থিব জগতের মায়ামোহময় তরুণীতে তার ঠাঁই নাই। পথ এখনো হলো না শেষ। মিলিয়ে এলো দিনের ভাতি,
তোমার আমার মাঝখানে হায় আসবে কখন আধার রাতি। এবার তোমার শিখা আনি, জ্বালাও আমার প্রদীপ খানি। আলোয় আলোয় মিলন হবে পথের মাঝে পথের সাথী। হ্যাঁ, মিলন হলো, আলোয় আলোয় মিলন। যে মিলনের অপেক্ষায় ছিল বিশ্ব সংসার, প্রতীক্ষায় ছিল সমগ্র জগৎবাসী, সেই মিলন ঠাকুর রামকৃষ্ণের ও নরেন্দ্রনাথ দত্তের। তারপর তো ইতিহাস। ঠাকুরের কাছে এসে নরেন খুঁজে পেলেন তার ধর্ম। এই ধর্মই তো আসল হিন্দু ধর্ম। এই ধর্মকে তিনি প্রচার করলেন ভারতবর্ষে, পরে সমগ্র বিশ্বে। এরপর থেকে আরম্ভ হলো তার জীবন জোড়া, জগৎ জোড়া কাজ। অল্প দিনের মধ্যে তার সীমিত জীবৎকালে তৈরি করলেন রামকৃষ্ণ মঠ ও মিশন। হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ, দ্য সাইক্লনিক সেন্ট। কথা ও কবিতার আজকের নাটক এবং নরেন্দ্রনাথ এখানেই শেষ হলো। সবাইকে আজকের দিনের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। একই সঙ্গে রাখি পূর্ণিমার ভ্রাতৃত্বের বন্ধনে আমরা যেন একে অপরকে ভালোবাসার নিবিড় বন্ধনে বাঁধতে পারি, এই আশা রেখে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। সকলকে নমস্কার।